সিলেট বোর্ডে 2024 সালে এসএসসি আইসিটি পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে অর্থাৎ এসটিএমএল থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটা ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে আলোচনা করব। শুধু ব্যাখ্যা নয়, তোমরা জানো চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেই সমাধানগুলো আমরা সফটওয়্যার ব্যবহার করে একেবারে প্রুফ সহ সমাধান করে থাকি। এতে করে তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে সেটা এখানে ধরা পড়ে এবং কিভাবে করলে তোমাদের উত্তরটা সঠিক হবে এবং সহজে উত্তর করা যাবে সেটাও কিন্তু এই কোডিংয়ের মাধ্যমে করলে বোঝা যায়। তো সেই ভিডিওগুলো যদি দেখতে চাও তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে আসতে পারো। এতে করে তোমাদের যে সুবিধাটা হবে, তোমরা যদি এই ভিডিওগুলো আয়ত্তে আনতে পারো বা শিখতে পারো বুঝে শুনে, তাহলে তোমাদের বোর্ড পরীক্ষায় যেভাবে সৃজনশীল প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করতে পারবা। তাই ভিডিওগুলো এখনই দেখে এসো। তো এখানে ক নাম্বার যেটা আছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্ক একেবারে একটা সহজ বিষয়, তোমরা হয়তো এখানে বই পুস্তকে দেখে তোমরা বুঝতেছো না, তবে এই বিষয়টা খুবই সহজ। কারণ তোমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাও, সেখানে তোমরা কোনো টেক্সটে, ছবিতে কিংবা কোনো লিঙ্কে যখন ক্লিক করো, নতুন আরেকটি কিন্তু পেজ ওপেন হয়। আর এই যে পেজটা ওপেন হয়, এই পেজটা যেটার মাধ্যমে ওপেন করানো হয় সেটাকে হাইপার লিঙ্ক বলে। অর্থাৎ হাইপার লিঙ্কের মাধ্যমে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া হয়। ইভেন দেখো যে ফেসবুকের কমেন্টে যখন কোনো একটা লিঙ্ক দেওয়া হয়, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে নতুন নতুন কোনো ওয়েবসাইটে বা কারো প্রোফাইলে তোমরা যেতে পারো। এটা কিন্তু এই হাইপার লিঙ্কের মাধ্যমে করা হয়। তো উত্তর হিসাবে তোমরা এটা লিখতে পারো, এক পেজের সঙ্গে অন্য পেজের বা এক ওয়েবসাইটের কোনো পেজের সাথে অন্য ওয়েবসাইটের কোনো পেজের সংযোগ করার পদ্ধতি যখন হাইপার টেক্সটে থাকে তখন তাকে কি বলে, হাইপার লিঙ্ক বলে। তো এটাই আর কি। দেখো তুমি কিন্তু ফেসবুকে আসো, ফেসবুকে একটা লিঙ্ক দিলে তুমি কিন্তু ইউটিউবে চলে যেতে পারছো। এটা কি হচ্ছে, একটা ওয়েবসাইট থেকে তুমি আরেকটা ওয়েবসাইটের কোনো একটা পেজে যাচ্ছ, আবার তুমি ফেসবুকেরও কোনো কারো প্রোফাইলে যেতে পারছো। তো অর্থাৎ বোঝা যায় যে ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে, এটা এখন অন্য ওয়েবসাইটে হতে পারে, এই একই ওয়েবসাইটে হতে পারে, তুমি যেখানে যাচ্ছ সেটা হতে পারে। তো এই যে প্রক্রিয়াটাই হাইপার লিঙ্কের মাধ্যমে হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারছো। তো আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায়। তো আমরা চলে যাচ্ছি খ নাম্বারে। খ নাম্বারে কি আছে, ওয়েবসাইট পাবলিশিং এর হোস্টিং গুরুত্বপূর্ণ কেন। আচ্ছা, ওয়েবসাইট যখন আমরা কোডিং করি, অর্থাৎ আমরা HTML এর মাধ্যমে যখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করি বা কোডিং করি, কোডিং করার পর কিন্তু এটা জনস্বার্থে বা জনগণের কাছে যায় না বা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে না। আর এই বিশ্বব্যাপী ছড়িয়ে ফেলার জন্য বা ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের হোস্টিং করতে হয়। এখন হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে যে তুমি যে ওয়েবসাইটটা ডিজাইন করছো সেটা তো তোমার কম্পিউটারে করছো, তুমি যদি এটা এখন ইন্টারনেটে দেওয়ার জন্য ব্যবস্থা না করো তাহলে কিন্তু এটা তোমার জনগণের কাছে যাবে না। তো এই জায়গাতেই আমাদের বিষয়টা, হোস্টিংয়ের বিষয়টা চলে আসে। তো এখানে দেখো যে হোস্টিং হচ্ছে, এক কথায় বলে রাখি যে এমন একটা সার্ভারে, কেন্দ্রীয় সার্ভারে তোমার এই HTML কোডিংগুলো জমা রাখা, যেই সার্ভারে জমা রাখলে ব্যবহারকারীরা পুরো পৃথিবী থেকে সহজেই তোমার এই তথ্যগুলো দেখতে পারবে বা তুমি যে ডিজাইনটা করছো সেটা ওয়েবসাইট আকারে প্রকাশ হবে। তো এটা কোথায়, ধরো এটা তুমি অর্থের বিনিময়ে হোস্টিং কিনে তুমি কেন্দ্রীয় সার্ভারে জমা রাখতে পারবা, যেই হোস্টিংটা কি সারাদিন চালু থাকে। অর্থাৎ কেন্দ্রীয় একটা কম্পিউটার আর কি তুমি জমা রাখবা, যে কম্পিউটারটা সারাদিন চালু থাকে, 24 ঘন্টায় চালু থাকে এবং ব্যবহারকারীরা যখন খুশি তখন এই তথ্যগুলো সেখান থেকে নিতে পারে সার্চ ইঞ্জিনের মাধ্যমে। তো তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো, ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। যেটা বলছিলাম সংক্ষেপে, ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলা হয়। অর্থাৎ এটা তুমি যে সার্ভারে রাখছো সেই সার্ভার থেকে ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবে। তারপরে ওয়েব হোস্টিং হলো ওয়েবসাইট বা ওয়েব পেজ ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া। এজন্য ওয়েবসাইটটিকে ইন্টারনেটে সংযুক্ত কোনো সার্ভারের মেমোরি বা স্টোরেজে জমা রাখতে হবে। ওয়েব হোস্টিং না করলে ওয়েবসাইটটিতে প্রবেশ করা যাবে না বা এটি অন্য কেউ ব্রাউজ করতে পারবে না। ওয়েব হোস্টিং ছাড়া ওয়েবসাইট প্রদর্শিত হয় না। হবে কি করে, যদি তোমার কম্পিউটারে থাকে, তোমাকে এটা এমন একটা কম্পিউটার রাখতে হবে যে কম্পিউটার সার্বক্ষণিক চালু থাকে এবং ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকে। তাই ওয়েবসাইট পাবলিশিং এ হোস্টিং গুরুত্বপূর্ণ। তো তুমি সব কিছু করলা, হোস্টিং করলা না, তাহলে কিন্তু ব্যবহারকারীরা তোমার ওয়েবসাইটটা ব্যবহার করতে পারবে না। তো আমরা এখন চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি আছে, যে উদ্দীপকের আলোকে ওয়েবসাইটটির কাঠামো ব্যাখ্যা করা। আচ্ছা, এখানে কোন ওয়েবসাইটের কথা বলছে? নামিরা শুধু HTML ব্যবহার করে ফার্স্ট, লাস্ট, নেক্সট, প্রিভিয়াস লিঙ্ক বিশিষ্ট একটি ওয়েবসাইট তৈরি করলো। আচ্ছা দেখো, শুধু এটা ধরো একটা ওয়েব পেজ, আবার এটা একটা ওয়েব পেজ, এটা একটা ওয়েব পেজ, আবার এটা একটা ওয়েব পেজ। এখন এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে বা এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে। ধরো আবার এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, আবার এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে বা এই পেজ থেকে
এই পেজে যাওয়া যাবে, আবার এদিকে এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে, এই পেজ থেকে এই পেজে যাওয়া যাবে। দেখো এখানে ঘটনা যেটা করছে, এই পেজের সাথে কিন্তু এই প্রথম পেজের এই 3 নাম্বার পেজের সাথে কোনো সংযুক্ত নাই, অর্থাৎ কি তার ডানে বামে যে পেজগুলো আছে সেই পেজগুলোতে যেতে পারবে, অথবা সে কি করতে পারবে, এখান থেকে ফার্স্ট পেজ লাস্ট পেজ এটা সিলেক্ট করতে পারবে, অন্য কোথাও সে যেতে পারবে না। আর এইরকম যদি ওয়েবসাইট স্ট্রাকচার থাকে সেটাকে কিন্তু লিনিয়ার ওয়েবসাইট কাঠামো বলে। তো এখানে বলছে যে লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করার জন্য, তো আমরা চলে যাচ্ছি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো ব্যাখ্যা করা। তো এখানে উদ্দীপকে বর্ণিত ওয়েবসাইটটি হলো একটি লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, যে ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে একের পর এক, যেটা আমি একে দেখিয়ে দিয়েছিলাম, সাজানো থাকে এবং কোন পেজের পর কোন পেজ বসবে তার নির্দেশিত থাকে, তাকে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল সংগঠন বলে। তখন বা যখন কোনো ওয়েবসাইটের পেজগুলো ক্রমানুসারে দেখার প্রয়োজন পড়ে তখন লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। পেজের সংখ্যা কম হলে এ ধরনের কাঠামো উপযোগী। তো আমরা সংগঠনটি দেখি। দেখো পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4, পেজ 5। দেখো এখানে কিন্তু এই যে 3 নাম্বার পেজ চাইলে 5 নাম্বার পেজেও যেতে পারতেছে না সরাসরি, আবার 1 নাম্বার পেজেও যেতে পারছে না। এইগুলোতে যেতে হলে তার 2 এবং 4 নাম্বার পেজের সহযোগিতা নিতে হচ্ছে। তো এখানে বলা যায় কি এ কিন্তু সরাসরি 1-এর সাথে এবং 5-এর সাথে সংযুক্ত নাই, তার পাশে যেটা আছে সেটার সাথে সংযুক্ত আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। তো তারপরে এই ধরনের কাঠামোতে মূল পেজ থেকে শুরু হয়ে ডকুমেন্টের পরবর্তী ধাপগুলো সম্পর্কে বর্ণনা করে। কথাটা তোমাদের হয়তো বুঝতে একটু জটিল লাগছে, কারণ 2 নাম্বার পেজে গেলে তোমার 3 নাম্বার পেজে কি আছে সেটার একটা ধারণা দেওয়া থাকবে, 4 নাম্বার পেজে কি আছে সেটা ধারণা কিন্তু দেওয়া থাকবে না, 3 নাম্বার পেজে গেলে 4 নাম্বার পেজের ধারণা দেওয়া থাকবে, 5 নাম্বার পেজের ধারণা দেওয়া থাকবে না, অর্থাৎ পরের পেজের ধারণা এখানে দেওয়া থাকবে, আর পরের পেজের কোনো ধারণা এখানে দেওয়া থাকবে না। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, ফার্স্ট, লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়ে থাকে, ফলে সহজেই পেজ আপলোড করা যায় এবং দ্রুত পেজ ব্রাউজ করা যায়। উদাহরণ যেমন www.youtube.com, ইউটিউবটা কিন্তু লিনিয়ার ওয়েবসাইট কাঠামো দিয়ে তৈরি করা। তো আশা করি গ নম্বরটা বুঝতে পারছো। এখন আমরা চলে যাচ্ছি বরাগতে। এখানে কি বলছে যে উদ্দীপকের উল্লিখিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করা আছে। এখানে কি বলছে যে ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট প্রদর্শন করতে পারে না। হ্যাঁ, আমাদের ওয়েবসাইট 2 ধরনের আছে। একটাতে যেমন তোমরা ফেসবুকে দেখো সরাসরি কিছু একটা ইয়াতে তোমরা কমেন্টস করতে পারতেছো, যেটা কিন্তু আবার যে ছবি পোস্ট করছে তার কাছে যাচ্ছে। ইউটিউবেও তুমি কমেন্টস করতে পারতেছো। তো আগের দিনে এমন কিছু ওয়েবসাইট ছিল যেই ওয়েবসাইটগুলোতে তুমি জাস্ট দেখতে পারতা, যেমন টিভি চ্যানেলে তুমি জাস্ট খবর দেখতে পারো, এখানে তুমি কোনো রিপ্লাই দিতে পারো না, এরকম ওয়েবসাইটও ছিল, জাস্ট তুমি সেখান থেকে তথ্য দেখতে পারবা, এখানে তোমার মতামত কিছু জানাতে পারবা না। আর এখন কিন্তু দেখো ইউটিউব, ফেসবুক এগুলোতে কিন্তু তুমি চাইলে তোমার মতামত জানাতে পারো, বা অন্যান্য ওয়েবসাইটেও তুমি তোমার মতামত জানাতে পারো কমেন্টসের মাধ্যমে। তো এটা করা যায়। তো এই 2 ধরনের ওয়েবসাইট হয়। তো এই 2 ধরনের ওয়েবসাইট 2টা নাম আছে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো যেটাতে কিছু লেখা যায় না বা রিপ্লাই দেওয়া যায় না সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আর যেটাতে লেখা যায় সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো এখানে কি বলছে যে ওয়েবসাইটটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে এবং আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না। এই যে এটুকু পর্যন্ত কি করতে পারে না, আপডেট প্রদর্শন করতে পারে না। তাহলে এটা কি আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট। তো এখানে কি বলছে উদ্দীপকে উল্লেখিত সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্লেষণ করো। তো যেহেতু স্ট্যাটিক ওয়েবসাইট আছে, তো এই সমস্যা যদি আমাদের মতামত দিতে হয় এবং আপডেট দিতে হয়, তাহলে এটাকে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। তো ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হলে শুধু HTML দিয়ে লিখলে হবে না, সেখানে জাভা স্ক্রিপ্ট এবং আমাদের CSS এর ব্যাপার আছে, সেখানে ডাটাবেস সংযুক্ত করতে হয়, এগুলো দিয়ে আমাদের ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। তো উত্তরটা তোমরা এভাবে লিখবা, উদ্দীপকের ওয়েবসাইটটির সমস্যা হলো একটি ব্যবহারকারীর নিকট থেকে মতামত নিতে ও আপডেট তথ্য প্রদর্শন করতে পারে না, অর্থাৎ নামিরার তৈরিকৃত ওয়েবসাইটটি হলো একটি স্ট্যাটিক ওয়েবসাইট। তো এটাকে কী করতে হবে, ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। পূর্বে এই ধরনের ওয়েবসাইট ব্যবহার করা হলেও বর্তমানে এর চাহিদা খুবই কম। নামিরার ওয়েবসাইটের সমস্যার সমাধান তার ওয়েবসাইটটি ডাইনামিক করতে হবে। যে ওয়েবসাইটগুলো ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পরিবর্তন হয়ে প্রদর্শিত হয় যে সেগুলো ডাইনামিক ওয়েবসাইট বলে। নামিরার ওয়েবসাইট ডাইনামিক করতে শুধু HTML যথেষ্ট নয়, ওয়েবসাইটের পেজ তৈরি করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে জাভা স্ক্রিপ্ট, PHP, ASP.NET ইত্যাদি ব্যবহার করতে হবে। এছাড়াও ওয়েবসাইটের সাথে ডেটাবেস যুক্ত করার জন্য MS Access, MySQL ইত্যাদি ব্যবহার করতে হবে। ওয়েবসাইটের কাঠামোকে রেসপন্সিভ করার জন্য CSS এবং ফ্রেমওয়ার্ক ব্যবহার করাও জরুরি। তাছাড়া ডাইনামিক ওয়েবসাইট যেহেতু সব ব্রাউজারে একইভাবে চলে না,
তাই একে সব ব্রাউজারের উপযোগী করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তো এই ছিল আমাদের 2024 সালে সিলেট বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নের উত্তর। তো এখন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা, আমি সর্বোচ্চ চেষ্টা করবো তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।